দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় সংযুক্ত হই। আমাদের স্টুডিওতে থাকে একজন বিশেষজ্ঞ অতিথি। আমরা নানান বিষয় নিয়ে এই অনুষ্ঠান আয়োজন করে থাকি। মূলত নারী স্বাস্থ্যই আমাদের ফোকাস। তার বাইরে যেসব বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি তার মধ্যে তথ্য প্রযুক্তি, কখনো অটিজম, কখনো কর্মসংস্থান ইত্যাদি নানান বিষয়। আজকে একটি নতুন বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা পোলট্রি শিল্প নিয়ে কথা বলবো এবং বিশেষত পোলট্রির ক্ষেত্রে ডিম নিয়ে নানা রকমের ধারণা অথবা ভুল ধারণা আছে, পুষ্টির মান নিয়ে নানা রকমের ভুল ধারণা আছে, সেসব নিয়েই কথা বলবো। অনেকেই এখানে এই বিষয় নিয়ে প্রশ্ন করবার জন্যে উপস্থিত আছেন। আমরা গিয়েছি তথ্য প্রযুক্তি ব্যবহার করে, যেখানে সংযুক্ত হয়েছি সেটা গাজীপুর সদর থেকে একটু দূরে পূর্ব ডগরি গ্রামে। সেখানে ফররুখ সেরা দীপু আছেন। অনেক প্রশ্ন আছে এবং তার সঙ্গে অনেক মায়েরা আছেন, খামারিরা আছেন। মূলত গাজীপুর এলাকাটা আমরা জানি যে অনেকেই এখানে পোলট্রির সঙ্গে জড়িত। ছোট খামার, বড় খামার অনেকেই করে থাকেন, ঘরেও অনেকে টুকটাক হাঁস মুরগি পালন করেন। তাদের নানান প্রশ্নের উত্তর দেবেন। আমাদের আজকের এই অনুষ্ঠানটি একটু অন্যরকম। আমরা স্টুডিওতে একজন বিশেষজ্ঞ অতিথি পেয়েছি এবং আপনাদের সঙ্গেও বসে আছেন দুজন গুণী মানুষ আমাদের এই অনুষ্ঠান আজ আলোকিত করছেন। ডক্টর প্রিয়মোহন দাস, তিনি আছেন ফররুখ সেরা দীপুর ঠিক কাছেই। তিনি বসে আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু চিকিৎসা অনুষদের ডিন। তিনি ওখানে বসে আপনাদেরকে আরও বিস্তারিত বোঝাবেন, বলে দেবেন। আমরাও একটু ওনার কাছ থেকে ফিল্ড থেকে শুনবো কি অবস্থা বাংলাদেশে। একযোগে যারা দেখছেন, বিভিন্ন এলাকা থেকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন, তারাও শুনবেন ডক্টর প্রিয়মোহন দাসকে। আর স্টুডিওতে পেয়েছি ডক্টর খালেদা ইসলামকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগের অধ্যাপক। ডিমের পুষ্টিমান নিয়ে শুনবো আমরা। ফররুখ সেরা দীপু, আপনার কাছে প্রশ্নের অনেক প্রশ্ন নিয়ে আছেন, আমরা প্রশ্নে যাব। তার আগে একটু আপনার কাছ থেকে শুনে নেই, হঠাৎ করে ডিমের পুষ্টির মান নিয়ে নানা দিক থেকে এত আলোচনা কেন? ডিমের পুষ্টিমান নিয়ে আসলে এত কথা হওয়ার একটাই কারণ, সেটার জন্য আমার মনে হয় যে আমাদের বিশেষজ্ঞরা অনেক বেশি দায়ী। কারণ কখনো আমরা বলি ডিম খুব খারাপ, কখনো আবার বলছি ডিম খাওয়া যাবে, কখনো বলছি ডিম খাওয়া যাবে, কুসুম খাওয়া যাবে না। সব কিছু মিলে সাধারণ মানুষের মনে একটা আতঙ্ক তৈরি করা, কখনো কখনো ধোঁয়াশা মতো তৈরি করা। মানে তারা আসলে ব্যাপারটা নিয়ে এক ধরনের ডাইলেমা, এক ধরনের পাজল অবস্থাতে থাকে। সেই কারণে আসলে আজকে এত বছর পর ডিম তো আসলে নতুন কোনো খাবার না, মানে বলা যায় যে সভ্যতার শুরুর সাথে সাথেই ডিম চলে আসছে। কিন্তু এই কারণে আমার মনে হয় যে একটা মানে বিরাট একটা ভূমিকা রয়ে গেছে যারা আমরা মানে এরকম একটি ডাইলেমার কথা বললেন, এটার পিছনে কি কোনো ব্যবসায়িক অথবা রাজনীতি কোনো কিছু আছে কিনা? মানে নানান রকমের ফ্যাক্টর কাজ করে এই ধরনের রিসার্চের পেছনে। আমরা জানি যে খুব কি বলবো যে স্পন্সার্ড রিসার্চ করে সেই রিসার্চের একটা ফলাফল বের করে এবং সেখান থেকে মিসকনসেপশন অনেক সময় তৈরি হয়। আবার হয়তো রিসার্চ আবার সবসময় যে এরকম তা নয়। সায়েন্টিফিক রিসার্চগুলোর কথা আমরা জানি একেবারেই তাই। আসলে যেটা যদি আমরা একটু দেখি, রিসার্চ মানে কি? রিসার্চ মানে সার্চ অ্যান্ড সার্চ এগেন। মানে রিসার্চ কখনোই বলে না যে এটাই শেষ কথা। তো হয়তো কোনো একটা রিসার্চে পাওয়া ছিল যে ডিমটা স্বাস্থ্যের জন্য খারাপ, মানে ওনার রিসার্চে পাওয়া। কিন্তু পরবর্তীকালে যেটা দেখা গেছে যে আসলে ডিমের ক্ষতিকারকের চেয়ে এটার উপকারী দিকটাই এত বেশি। এবং তার পরবর্তীকালেও রিসার্চে আমরা বিভিন্ন রিসার্চে যেটা পাই যে ডিম কিন্তু আসলে একটা অত্যন্ত একটা পুষ্টিকর খাবার, একদম একটা কমপ্লিট একটা ফুড বলা যায়। তো সেই হিসাবে আমাদের আসলে এটা খুব দুর্ভাগ্য বলতে হবে যে একটা রিসার্চের কারণেই এখনও যখন আমরা বলি যে ডিম খেতে, সবাই বেশ আটকে উঠে। এইটা এক্সপেরিয়েন্সটা আমরা সবাই কেমন পুষ্টিবিদ, কেমন ডাক্তার, উনি কি না জেনে বলছেন কিনা, এরকম একটা ধারণা তাদের মধ্যে হয়। আচ্ছা, ডিম নিয়ে কি কি ধারণা আছে ফররুখ সেরা দীপু, একটু শুনি আপনার সঙ্গে যারা আছেন, মায়েরা আছেন। ডিম নিয়ে কারো ভয় আছে কিনা অথবা ডিম নিয়ে ভালো কিছু জানেন কিনা একটু শুনবো। জি দিদি, এখন আমাদের সাথে কথা বলবেন গৃহিণী ফরিদা পারভিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফরিদা আপা কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি। আমি বলতে চাই যে আমরা যে বাচ্চাদেরকে ডিম খাওয়াই না, এই পোলট্রির ডিমটা খাওয়াই না কোন কারণে, যে ওইটার কোনো পুষ্টি নাই। তা খাওয়াই এটা বুঝলে যে হাঁসের ডিম আছে, মুরগির ডিম, দেশি মুরগির ডিম আছে। আচ্ছা, আপনি কবে থেকে শুনছেন যে পোলট্রির ডিমে পুষ্টি নাই? এটা সবসময় আমার মনের সন্দেহ। এটা কি কইছে কেউ? না,
বলবে কি এমনি মাঝে মাঝে সবাই বলে যে ওইটা কোনো পুষ্টি নাই। তাহলে বাচ্চাদেরকে কিভাবে কি ডিম খাওয়ান না একদমই? বাচ্চাদেরকে খাওয়াই যে দেশি মুরগির ডিম, হাঁসের ডিম। আপনি মুরগি হাঁস মুরগি পালেন না? জি, আমাদের বাড়িতে এমনি অল্প কিছু পালাই। আচ্ছা, অল্প কিছু যদি না থাকতো তাহলে কি করতেন? না থাকলে কিনে, যদি মনে হয় কিনে খাওয়াই। সেটা কি মানে ওই দেশি মুরগি দেশি হাঁস ওইগুলার ডিমই নাকি? জি, এইগুলি পোল্ট্রি বাদে? এইগুলি পোলট্রিটা খাই, নিজেরা খাই মাঝে মাঝে, কিন্তু বাচ্চাদেরকে খাওয়াই না। ও আচ্ছা, পুষ্টি নাই ওইটা আপনারা খান কিন্তু বাচ্চাদের খাওয়ান না। না, ওখানে স্যার আছেন, ডক্টর প্রিয় মোহন দাস আছেন, একটু স্যারের কাছ থেকে শুনি স্যার এরকম ধারণা কেন হলো, হঠাৎ করে এরকম গ্রাম পর্যায়ে এরকম একটি ধারণা ছড়িয়ে গেছে? ধন্যবাদ মিস মুন্নি সাহা। যিনি প্রশ্নকর্তা ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, এটিএন নিউজকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটা একটা ভুল ধারণা আমার দৃষ্টিতে, কারণ পুষ্টিমানের দিক দিয়ে দেশি মুরগি এবং বিদেশি মুরগির ডিমের তেমন কোনো পার্থক্য নেই। তবে একটা কথা থেকে যায়, যদি বিদেশি যেই মুরগিগুলি আমরা পালি খামারে, তার যদি খাদ্য সুষম খাদ্য দেওয়া হয়, যেটাতে আমরা কোয়ালিটি ফিড বলি, তাহলে তার ডিমের পুষ্টিমানের সাথে দেশি মুরগির পুষ্টিমানের কোনো পার্থক্য নেই। তবে এখানে আমাদের যেই একটা ভুল ধারণাটা হলো এই, আমরা দেশি মুরগির ডিম পাই 45 থেকে 50 গ্রাম সর্বোচ্চ, কিন্তু বিদেশি মুরগির ডিম যেটা পাই এটা 58 থেকে 60 গ্রাম ওজনের, এবং ওজনের পার্থক্যের জন্য আমরা পুষ্টি বেশি পাই বরং বিদেশি মুরগির ডিম থেকে, যেহেতু ওজনেরই একটা পার্থক্য আছে। তবে আমি ওই কথার একটু ফাঁক আছে, আপনি হয়তো খেয়াল করছেন যে যদি কোয়ালিটি ফিড দেওয়া হয় এই বিদেশি মুরগি যখন আমরা খামারে পালি, এদের কোয়ালিটি ফিড দিলে দেশীয় মুরগির ডিমের সাথে কোনো পার্থক্য নেই। স্যার, কোয়ালিটি ফিড না দিয়ে কি কোনো পার পাওয়া যায়? আপনি যে ওজনের কথা বললেন যে 58 থেকে 60 গ্রাম কি হওয়া সম্ভব, পোলট্রিতে আপনি কোয়ালিটি ফিড দিলেন না কিন্তু ওজন কাছাকাছি ওরকম হবে, ডিমের গুণগত মানটা ওরকম হবে না, সেটা কি সম্ভব কিনা? কোয়ালিটি ফিড বলতে আমরা যেমন ব্যালেন্সড ফিড বুঝাই, মানে সব কিছু ইনগ্রেডিয়েন্ট ব্যালেন্সড হতে হবে। দ্বিতীয়ত আবার প্রপোর্শনেটলি একটার সাথে একটা, যেমন আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেমন আমাদের 3 গ্রাম যদি ফসফরাস লাগে, 10 গ্রাম সেখানে ক্যালসিয়াম লাগে। প্রপোর্শন হলো 3:1 ক্যালসিয়াম এবং ফসফরাস। কিন্তু এই জায়গায় যদি আমরা 30:10 দেই, তাহলে কিন্তু প্রপোর্শনেট ঠিক আছে, কিন্তু দেখেন যে ইনগ্রিডিয়েন্ট দুইটাই অনেক বেশি হয়ে গেছে। কোয়ালিটি ফিড যদি হয় তাহলে তার মধ্যে অলরেডি ব্যালেন্সড হতেই হবে, অল নিউট্রিয়েন্টস এটার মধ্যে সম পরিমাণে যতটুকু প্রয়োজন। এটা আমরা বুঝতে পেরেছি। আমি বলছি যে যারা আসলে পোলট্রি করেন তারা আসলে কোয়ালিটি ফিড না করে পার পেতে পারেন কিনা, মানে অন্য কিছু দিয়ে সেটাকে একটা সো কল ব্যালেন্স করলেন কিন্তু ওজন ঠিকই থাকলো কিন্তু ডিমের কোয়ালিটি হলো না, এটাকে আমরা এক ধরনের অসততা বলি বা ধরে নিচ্ছি, সেটা করে কি পার পাওয়া যায় কিনা? সম্ভব? কিছু সময়ের জন্য আপাত দৃষ্টিতে পার পাওয়া যায়, কারণ হয়তো 2-1 মাস ডিমের সাইজের, ডিমের রঙের কোনো প্রবলেম হবে না, কিন্তু একটা সময় এসে কিন্তু সেই প্রবলেম দেখা দিবে, ডিমের সাইজ ছোট হয়ে যাবে, ডিমের কালারের পরিবর্তন আসবে, ডিমের অ্যালবিউমিন কমে যাবে। ফরিদা আপা বুঝতে পারছেন তো, নাকি আর কোনো প্রশ্ন আছে? আপা যেটা আপনি মনে করেন যে পোলট্রি ডিমে কোনো পুষ্টি নেই, আপা আপনার ধারণাটা একদম ঠিক না। মানে আমরা যারা পুষ্টি নিয়ে কাজ করি, আমরা যেটা দেখি যে ডিমের পুষ্টির মান বরং পোলট্রির যে ডিমগুলো সেটা সাইজ বড়, সেই কারণে ওইটার কুসুমের মধ্যে যে পুষ্টি সেটার পরিমাণও বেশি, আবার সাদা অংশে যে পুষ্টিমান সেটার পরিমাণও বেশি। সেই কারণে আপনার বাচ্চাদের জন্য কিন্তু এটা খুব উপকারী। কারণ জানেন যে বাচ্চা একটা শিশু যখন বড় হয় তার বৃদ্ধির জন্য প্রোটিন দরকার, ফ্যাট দরকার, যে সমস্ত শক্তি দরকার, যা কিছু দরকার সব কিন্তু ডিম থেকে পাওয়া যায়।
আর পোলট্রির যে ডিমটা সেটা হচ্ছে দেশি মুরগি খারাপ না, কিন্তু দেশি মুরগির ডিমগুলো ছোট ছোট হয়। সেই কারণে একটু পুষ্টিমানও কম। এটা তো আসলে একটা সাধারণ জ্ঞানের ব্যাপার। একটা জিনিস ছোট হলে সেটাতে জিনিস কম থাকবে, বড় হলে বেশি কিন্তু ওই থাকবে। ছোট জিনিসের তো দাম বেশি, সবাই আমরা দাম বেশি যেটা হয় যেমন পোল্ট্রির চেয়ে তো দেশি মুরগি আমরা পাওয়া যায় ডিম না একটু বলে, পাওয়া যায় না বলে, যেমন ডায়মন্ড হ্যাঁ। কেন আজকে এত দাম বেশি পাওয়া যায় না, দুষ্প্রাপ্য বলে। তো সেই কারণে আপা বলবো যে আপনি নিশ্চিন্ত মনে আপনি পোলট্রির যে ডিমগুলো সেগুলো খাওয়ান, বরং অনেক ক্ষেত্রে বলতে পারি যে সেটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত। কারণ সেখানে যে খাবারগুলো আপা খাওয়ানো হয় সেগুলো অনেক ধরনের পরীক্ষা করে ভালো খাবারটাই তাদেরকে খাওয়ানো হয়। না আচ্ছা, ঠিকই, ফরিদা আপা, ভুলটা দূর হলে আপনাকে অনেক ধন্যবাদ। বাহ, ধন্যবাদ আপা আপনাকে ভুল প্রশ্নটা দূর করার হয়ে জন্য। গেছে। এখন পরের কোনো ভুল আছে কিনা, ভুল না ঠিক আছে, কে বলবেন দীপু আপা? জি, জি, পরবর্তী দিদি এখন প্রশ্ন কথা ছিল। বলবেন সোমা ফিরোজ, গৃহিণী সোমা ফিরোজ। আসসালামু আলাইকুম দিদি। ওয়ালাইকুম সালাম, সালাম। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। জি হ্যাঁ, আমি বলতে চাই মুরগির ডিমের সমস্যাগুলো সম্পর্কে, যে মাঝে মাঝে বাজারজাতকরণে দেখা যায় যে ডিমগুলোর মাধ্যমে কচ্ছপের ডিম বলে, হ্যাঁ কৃত্রিম ডিম বলে হচ্ছে উৎপাদন হচ্ছে। কৃত্রিম ডিম। হ্যাঁ হ্যাঁ, কৃত্রিম ডিম সেগুলো সন্দেহ করে অনেক সময় আমরা বাচ্চাদের ডিম খাওয়াতে ভয় পাচ্ছি। আচ্ছা, আমাদের পুরো গল্পটা বলেন। কৃত্রিম ডিম, কচ্ছপের ডিম, হ্যাঁ, ইত্যাদি, মানে- এগুলো কখন ভয় পান, কেমনে ভয় পান, না, কেমনে দেখে এগুলো বুঝবেন? মাঝে মাঝে শুনি যে ঢাকা শহরে বাজারজাতকরণের মাধ্যমে শোনা যায় যে কচ্ছপের ডিম বলে হচ্ছে বাজারে, মানে মানে ডিমের। কচ্ছপের ডিমগুলো বিক্রি হচ্ছে নাকি কচ্ছপের ডিম মুরগির ডিম হিসেবে বিক্রি হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কচ্ছপের ডিম মুরগির ডিম হিসেবে বিক্রি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ কি বলে? হ্যাঁ বলে কি কচ্ছপের হ্যাঁ, সংখ্যা মানে কত? এই যে হ্যাঁ আপা যেটা বললেন, যে ধরেন দেশি মুরগির ডিম ওটা ছোট, ওটার মধ্যে গুণাগুণ যদি একটু ভাগে কমও থাকে তাও আমরা বেশি দাম দিয়ে কিনি, তার কারণ হলো পাওয়া যায় না এই কারণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর পাওয়া যায়। কচ্ছপের ডিম তো আরো বেশি মানে দুষ্প্রাপ্য। হ্যাঁ হ্যাঁ ওইটারে কেমনে আপনারে মুরগির ডিম বলে দিবে বলেন তো? কারণ ব্যবসায়ী ওটা তো পাওয়াই তো যায় না। ব্যবসায়ী কি নিজে লস করবে? মানে এটা তো ব্যবসায় ক্ষতি। পাওয়া অনেক কঠিন, মানে এর চেয়ে ধরেন বড় একটা পোল্ট্রি করা অনেক কঠিন যদি কচ্ছপের পিছে পিছে ডিম খোঁজার জন্য ঘুরে মানুষ। কিন্তু হ্যাঁ, কৃত্রিম ডিমটা কৃত্রিম ডিম সেটাই বলতেছি আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা একটা ইস্যু, কৃত্রিম ডিম কি ওই যে অনেকে বলে না যে প্লাস্টিকের ডিম, তাই না? হ্যাঁ হ্যাঁ, প্লাস্টিকের ডিম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কি আপা কখনো দেখেছেন প্লাস্টিকের না ডিম? না, আমি কখনো দেখি নাই, কিন্তু আমি শুনেছি, কখনো দেখি আমরাও নাই। কিন্তু হ্যাঁ, শোনা হ্যাঁ, আসলে এরকম কোনো ডিম আদৌ আছে কিনা এটা আসলে এক ধরনের একটা অপপ্রচার। প্লাস্টিকের ডিম কেন বানাবে? প্লাস্টিকের ডিম বানাতে তো খরচ আরো বেশি, যে ওরকম দেখতে হতে হবে, সেটা বানানো বিশাল ব্যাপার। আজ পর্যন্ত মানুষ একটা কোষ, রক্তের একটা ছোট্ট একটা কোষ পর্যন্ত তৈরি করতে পারে না, সেখানে একটা নকল ডিম তৈরি করে। তো এটা যদি করতে পারতো আজকে মানুষ বানাতে পারতো, সেটাই করতে পারতো না, প্লাস্টিকের ডিম বানানো যায় না, বানানো যায় না, এটাই সত্যি কথা। আর আপনাদের মানে আপনি যতই কষ্ট করেন, যত যতই টাকা কিছু পয়সা করেন, খরচ এটা করেন, আপনি কখনোই প্লাস্টিকের সম্ভব ডিম না। বানাতে পারবেন না। হ্যাঁ, ডিম বানালেও ওই ডিমটা ভাঙবে না। হ্যাঁ, ওই ডিম দিয়ে আপনি খেলতে পারবেন, কিন্তু ওটা ভেঙে ভেজে খেতে পারবেন না। বলের মতো তো খেলা যাবে, কিন্তু এটা কখনো ওই ডিমের মতো ভাঙাও যাবে না, ভাজাও যাবে না, খাওয়াও যাবে না। এটা আসলে কিছু লোকের অপপ্রচার, মজা দেখা, এরকম একটা ব্যাপার। আমি আরো কিছু বলতে চাই। আচ্ছা, অনেক বলেন। সময় মুরগির মাধ্যমে ভাইরাস জনিত কিছু রোগ ঢুকে যায়, সেই ভাইরাস জনিত রোগগুলো ডিমের মাধ্যমে এসে যায়। এই ভয়ে আমরা বাচ্চাদের ডিম খাওয়াতে ভয় পাচ্ছি। তবুও আমাদের কিছু করার নেই, তারপরও আমরা বাচ্চাদের ডিম খাওয়াই, কারণ আমাদের বাধ্য। ফার্মের ডিমে প্রচুর পরিমাণ ভিটামিন আছে, সব কিছু আছে, এগুলো আমাদের জানা, কিন্তু তারপরও আমরা মানে অনেক আমরা কিছুর তাহলে এটা মাধ্যমে নিয়ে একটু আতঙ্কিত কথা হতে থাকি। আচ্ছা, আমরা এটা নিয়ে একটু কথা শুনি। হ্যাঁ সোমা আপা, একটু শুনেন, আমাদের সঙ্গে স্যার আছেন। আমি, আপনারা নামেই বুঝতে পারছেন আমি হিন্দু, আমি কচ্ছপ খাই। আমি কিন্তু 2000 টাকা কেজি দরেও আমি এখন কচ্ছপ পাবো না। কাজেই এই কচ্ছপের ডিম কোত্থেকে আসবে? এটা একটা অপপ্রচার ছাড়া কিচ্ছু না। এটা হলো ভারতীয় কিছু ডিম একসময় আসতো আমাদের দেশে, বা এখনো সুযোগ পেলেই আসে। এটা ইকোনমিক ডিফারেন্সের জন্য কান্ট্রি টু কান্ট্রি, ওইটাকে ডিসকারেজ করার জন্য আমার মনে হয় একটা গ্রুপ এটাকে অপপ্রচার চালাচ্ছে। এই ডিমগুলো দেখতে সাইজে একটু ছোট বলেই এগুলিকে কচ্ছপের ডিম বলে চালানোর চেষ্টা। স্যার, 2 নাম্বার প্লাস্টিকের ডিম কি তাহলে? হ্যাঁ, আমি আসছি। 2 নাম্বার বলা হয়েছে প্লাস্টিকের ডিম, বাস্তবে একটা অসম্ভব কথা। কারণ
প্লাস্টিকের ডিম হতে পারে না। তার মধ্যে যেই অ্যালবিউমিন থাকবে, এগ ইয়ক থাকবে, বিশেষ করে অ্যালবিউমিনের পরে একটা থিন লেয়ার মেমব্রেন থাকে। এই থিন লেয়ার সেমি পারমিবল মেমব্রেন এটা কিন্তু তৈয়ার করা এখন পর্যন্ত সম্ভব না। যদি এটা সম্ভব হইতো, আপনি একটা কথা বলছেন যে একটা কোষ আমরা তৈয়ার করতে পারি না, ডিমও কিন্তু একটা কোষ, এবং এটা থেকেই পরবর্তী সময়ে কিন্তু তার বৃদ্ধি করি। এবং আমি ফেসবুকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমাকে কি কেউ দেখাতে পারেন যারা বলেন যে কৃত্রিম ডিম আসে, প্লাস্টিক ডিম আসে। আমি কিন্তু প্রায় বছর দেড়েক আগে এটা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছিলাম। এই পর্যন্ত আমার কাছে কেউ কিন্তু একটা ডিমও দেখাতে পারেনি। সবাই বলে ওই একই কথা, আপনার মতো আমার মতো, যে আমরা শুনছি যে কৃত্রিম ডিম, আমরা শুনেছি, বাস্তবতা নেই, শুনেছি, দেখি নাই। ধন্যবাদ আপনাকে। মুরগির ভাইরাসজনিত রোগ অনেক সময় ডিমের মাধ্যমে বাচ্চাদের দেহে যায়, এরকম একটি ভয়ের কথা বললেন আসলে সোমা ফিরোজ। আপনি যদি একটু এই বিষয়টা নিয়ে। মুরগির যদি কোনো অসুখ থাকে সেটা ডিমে আসতে পারে। তো সেটা যে শুধু যেটা ফার্মের মুরগি হিসাবে জনপ্রিয় সেই ডিমেই যে আসতে পারে তা না, যে কোনো ডিমেই আসতে পারে। কিন্তু যেটা আমাদের জন্য সৌভাগ্য সেটা হচ্ছে যে আমাদের যে ফুড হ্যাবিট বা ফুড কালচার, মানে আমরা যেমন করে খাই, এইভাবে আমরা খাই, মানে আমরা কখনো কাঁচা ডিমটা খাই না। ইভেন এখন যেটা হয় যে আমরা খুব হাফ বয়েলও কিন্তু খাই না। তা আমরা যে পদ্ধতিতে ডিমটা খাই তাতে করে যেটা হয় যে ডিমের এই যে জীবাণুই থাকুক না, সেটা ভাইরাস ব্যাকটেরিয়া যাই হোক না কেন, সব কিন্তু মরে যায়। যদি কখনো যেটা আমরা দেখি যে মরক লাগা বলি কিংবা কোনো ধরনের অসুখ যদি হয়, সেই সময় কিন্তু আমাদের যারা এই শিল্পের সাথে জড়িত যে আমাদের ভাইরা, তারা কিন্তু কখনো সেটা লুকানোর চেষ্টা করেন না, তারা সেটা প্রকাশই করেন। এবং যখন প্রকাশ করেন তখন কিন্তু আমরা যেটা বলি যে ডিমটাকে সাবধানে, মানে অন্য ডিমের সাথে না রাখা, এবং সেই ডিমটার থেকে যেন কোনোভাবে কন্টামিনেটেড অন্য খাবার না হয় সেটা করা হয়, এবং সেই মুরগিগুলোকে কিন্তু মেরে ফেলা হয়। তো সেই কারণে সেই ডিম কখনোই একটা সুস্থ মানুষের ঘরে গিয়ে পৌঁছায় না, সেটা বাজারজাত পর্যন্ত করা হয় না। মানে বেসিক যেটা হলো যে যারা খামারি, যাদের মুরগি, হাঁস মুরগি, মানে মুরগি বিশেষ করে যারা পালন করেন, তাদের যদি মুরগির মধ্যে এমন কোনো ভাইরাসজনিত রোগ হয় এবং সেই মুরগি ডিম পাড়া পর্যন্ত তারা আসলে অপেক্ষা করেন না। একটা ভাইরাসজনিত মুরগি মানে তার পুরা পোলট্রিটা, হাজার হাজার মুরগি সেগুলো ক্ষতিগ্রস্ত হবে, মরে যাবে। তাহলে আসলে আমাদের আসলে বোঝা উচিত, আমরা যারা ডিম খাই, আমরা যারা সন্দেহ করি, আমরা নানান কথায় বিশ্বাস করে ফেলি যে এটা বোধহয় স্বাস্থ্যের জন্য খারাপ, তাদের একটু মানে মাথাটা খাটানো উচিত। ওই ভদ্রলোক বা আপনার মতো ভদ্র মহিলা যারা নাকি খামার করে, তারা এত বড় ক্ষতি করবে একটা দুটা মুরগি বা একটা দুটা ডিম বিক্রি করার জন্য? নিশ্চয় করবে না, তাই না? অবশ্যই একটা ভাইরাসজনিত মুরগি মানেই তার পুরো লাখ লাখ টাকার ক্ষতি হবে। ওইটুক ক্ষতি করে আপনার আমার বাচ্চার জন্য এক শরীরের মধ্যে একটু রোগ ঢুকাই দিল, ওই কাজটা তারা করবে না তাদের ওই ক্ষতিটার বিনিময়ে। হ্যাঁ, ওইটা আমাদের মানে একটু বুঝতে হবে। সো আমরা যে কেউ যে কিছু বলছে ডিম নিয়ে আমরা বিশ্বাস করে ফেলতেছি, এটা আমি জানি না কেন। এটার উত্তর নিশ্চয়ই আপনিও দিবেন। জি, আসলে আমাদের মানুষের মধ্যে প্রচুর, সবার মধ্যে, আমার মধ্যেও আছে, এটার মধ্যে সবার মধ্যে, যে আমরা নেগেটিভটাকে খুব তাড়াতাড়ি নিতে পারি, বিশ্বাস করতে পারি, ভালোটাকে নিতে আমাদের একটু সময় লাগে। আচ্ছা, এই ভালোটা নিয়ে আমার প্রশ্ন আছে। মানে আমরা ডিম আসলে আমরা কয়টা খেতে পারি? আমরা অনেকেই আসলে যাদের সামর্থ্য নাই হয়তো দিনে একটা ডিমও খেতে পারেন না। আবার অনেকে যাদের সামর্থ্য আছে কিন্তু ডিমটা খেলে কি হবে, মোটা হয়ে যাব, কোলেস্টেরল, অমুক সমুক ইত্যাদি, মেয়েরা তো ডিম খানই না, মানে নানা রকমের স্টাইল ইত্যাদি নানান কারণে। তো এই ডিম একটা কমপ্লিট খাবার, সেটার যে একটা ভালো গুণ আছে সেইটার বিষয়ে আমাদের সচেতনতাটা কম কেন? এটা যদি একটু বলবেন। এটা আমাদের দুর্ভাগ্য বলতে হবে যে এত ইজি একটা খাবার আমাদের দেশে এত ইজিভাবে তৈরি হচ্ছে, সেখানে আজকে যেখানে আমাদের পুষ্টিহীনতা বাংলাদেশে প্রবল, এখনও এত সরকারি বেসরকারি পর্যায়ে এতগুলা পুষ্টিহীনতা দূর করার জন্য প্রোগ্রাম নেওয়ার পরও এখনও আমাদের 36% বাচ্চা স্টান্টেড, মানে খর্বকায়, এখনও তারা স্বাভাবিক পুষ্টি মাত্রায় পৌঁছাতে পারে নাই। তো সেইখানে ডিমের মতো একটা সহজলভ্য খাবার, যেই খাবার থেকে তারা সমস্ত তার যে চাহিদা সেটা ঠিকমতো পেতে পারতো, সেটা কেন পাচ্ছে না? এটা আমি অবশ্যই বলবো যে আমাদের এই ক্ষেত্রে আমাদের অ্যাওয়ারনেসের অভাবটা অনেক বেশি আছে। একটা ডিমে 70 কিলো ক্যালোরি থাকে,
শক্তি। আর আপনারা যদি একটা সন্দেশ খান, যেটা আমরা খুব নির্দ্বিধায় খেয়ে ফেলি, ডিম খাবো না আমার ওয়েট বাড়বে, কিংবা আমি একটা বার্গার খেয়ে ফেলছি, একটা স্যান্ডউইচ খেয়ে ফেলছি, সেখানে কিন্তু এখানে ক্যালোরির পরিমাণ কিন্তু প্রায়, যদি সেটা চিজ স্যান্ডউইচ থাকে সাথে অন্য মেয়োনেজ এগুলা মিলে টেলে দেখা যায় প্রায় 200 কিলো ক্যালোরি আমি নির্দ্বিধায় খেয়ে ফেলছি, কিন্তু একটা 70 কিলো ক্যালোরি ডিম খেতে আমি ভয় পাচ্ছি। ডিমে ভীতি তৈরি করা, এটা কি কোনো ব্যবসায়িক, অথবা আমরা বলি যে সব ধরনের রাজনীতি ব্যবসায়িক স্বার্থে, এটার কোনো রাজনৈতিক, এটা রাজনীতি এইভাবে বলা যাবে না, কিন্তু মানে এটা সত্যি চিন্তার অবকাশ আছে যে কেন এটা নিয়ে এত পরিমাণে লাগা। তো এটা যদি আমরা ভাবতে চাই যে আচ্ছা যারা ফাস্ট ফুডের ব্যবসা করেন তাদের এখানে কোনো হাত আছে কিনা, কিন্তু কেন মনে হয় না, কারণ তারা যে খাবারগুলো তৈরি করে প্রত্যেকটাতে ডিমেরই দরকার হয়। মানে সেটা ফ্রাই করুক, বার্গার করুক, স্যান্ডউইচ করুক, এগ স্যান্ডউইচ, চপ করুক, সেখানে কিন্তু ডিম লাগে। এই আলোচনাটা আমাদের আসলে পুরো অনুষ্ঠান জুড়েই থাকবে, ডিমের বিরুদ্ধে কেন উঠে পড়ে লাগা, মানে ডিমকেই কেন ভিলেনের ভূমিকায় নিয়ে গেছে, এটা তো মানে সে এটা ডিজার্ভ করে না। দীপু আপা কে আসছেন, তারপরে প্রশ্ন। জি দিদি, ডিম সম্পর্কে জানতে চাচ্ছেন আমাদের গৃহিণী সোমা আক্তার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি, বলেন। আমি বলতে চাইছিলাম যে শুনছি যে দেশি মুরগির ডিমে পুষ্টিকর আছে, কিন্তু ফার্মের মুরগির পুষ্টিকর নাই, এবং ডিমের মধ্যে ফার্মের মুরগির ভাইরাস আছে, এর জন্য ভয় ভয় লাগে বাচ্চাদের খাওয়াতে। এতক্ষণ ধরে কিন্তু এই আপনি যে প্রশ্নটা করলেন, দুইজনের দুইটা প্রশ্ন মিলায় কিন্তু অনেক এটার কাছাকাছি উত্তর হয়ে গেছে। আরো কি মানে আরেকটু কি বিস্তারিত বলবে? একই কথা কিন্তু আপনি বলে দেন, এটাকে আরেকবার ছোট্ট করে বলে দিই। ভয় লাগার তো কোনো কারণ নাই, কারণ ডিম তো আমরা কাঁচা খাই না। এক হচ্ছে কাঁচা খাই না, আমরা যে পদ্ধতিতে খাই, সিদ্ধ, পোচ, ভাজি, সবগুলাই কিন্তু একদম আগুনের তাপে তৈরি হয়, রোগ জীবাণু যা ছিল সব মরে যায়, এটা এক। আর সবসময় যে ডিমের মধ্যে রোগ জীবাণু থাকবে তাও তো না, তা আপনার ভয়ের কোনো কারণ নাই। একটা সময় ধারণা ছিল যে কাঁচা ডিম খেলে বোধহয় শক্তি বাড়ে, এটা আসলে ঠিক না। কাঁচা ডিম না খাওয়াই ভালো। অনেক দেশে খায়, কিন্তু আমাদের দেশে আমাদের যে ওয়েদার, এই গরমে খুব তাড়াতাড়ি রোগ জীবাণুটা বাড়ে, সে কারণে আমরা এই প্র্যাকটিসটা যেন না করি। বরং বলা যায় যে ডিম একটা আদর্শ খাবার, আপনি বাচ্চাদেরকে নিশ্চিন্তে খাওয়ান। বাচ্চা যদি ঠিক মতো বড় করতে চান, তার স্বাভাবিক বৃদ্ধি করতে চান, তাহলে ডিম দেন। আপনার সাধ্যের মধ্যে যতটা থাকে ততটা ডিমই বাচ্চাকে খাওয়ান। মানে লম্বা চড়া, অনেকে বলে না বাচ্চারা যেন একটু লম্বা চড়া হয়, সুন্দর হয়, দেখতে ভালো হয়। ছোটবেলা থেকে যদি একটু ডিম বেশি করে না খাওয়ান, তাহলে কিন্তু লম্বা চড়া হবে না, বুঝছেন? হ্যাঁ, বাচ্চা ছোটই থেকে যাবে, ছোট থাকবে, মেয়ে হোক আর ছেলে হোক। আচ্ছা, কে আছে দীপু আপা? জি, আমাদের সাথে কথা বলবেন এখন খামারি জুবাইর ভাই, মদিনা পোল্ট্রি অ্যান্ড ডেয়ারি ফার্ম। জুবাইর ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপা। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। জি, আমার দুটো প্রশ্ন। জি, প্রশ্ন হলো, এটা খুব ব্যথাজনক ব্যাপার। 2014 সাল এবং 2015 সালে 1 কেজি খাবারের দাম ছিল 27 থেকে 26 টাকা। সেই খাবারটা এখন বর্তমানে 35 থেকে 36 টাকা কেজি আসছে। তখন আমরা ডিম বিক্রি করতাম 7.5 থেকে 8 টাকা, এখন ডিম বিক্রি করছে 3.5 টাকা থেকে 4 টাকা। আরেকটা প্রশ্ন হলো, গ্রামের অনেক বেকার ছেলে ছিল, তারা এখন বেকার থেকে ফকির হয়ে যাচ্ছে। এখন বেকার থাকাটাই ভালো ছিল না, ফকির হচ্ছে। আচ্ছা, বেকার থেকে ফকির হয়েছে কেন, কারণ কি? কারণ তো বুঝতেই পারতেছেন কি অবস্থা। মানে ওই যে পোল্ট্রি সিন্ডিকেট শুরু হয়েছে, পোল্ট্রি ফিডের দামের জন্য না আর কি। পোল্ট্রি ফিডের দামের জন্য পোল্ট্রি ফিডের দাম বাড়তি এবং ডিমের দামটা একেবারেই কম। আচ্ছা, মানে আপনি নিশ্চয়ই এই ব্যবসায় আছেন, আপনি নিশ্চয়ই জানেন যে এইটা তাহলে কেন করা হচ্ছে, কেউ না কেউ এটার পেছনে আছে, কারণটাও নিশ্চয়ই জানেন। আপনার ধারণাটা আগে শুনুন। আমার ধারণাটা হচ্ছে যে আসলে বড় বড় শিল্পপতি যারা, তারা এই পোল্ট্রি শিল্পে নেমে গেছে, তাদের আসলে আমাদের ছোটোখাটো খামার যেগুলা সম্ভবত তারা আমাদের করতে দেবে না, এটাই আমার মনে হয়। এই শিল্পটা তারা নিয়ে গেছে। বাচ্চার দাম বেশি, ডিমের দাম কম। তার মানে বাচ্চার দাম বাড়ায় দিচ্ছে, ফিডের দাম বাড়ায় দিচ্ছে, এবং তারাই ছোটখাটো খামারিদের বাঁচতে দেবে না। এই হলো মেন মনে হয় আমার। আচ্ছা, এটার সমাধানটা কি? এটা সমাধান আপনারাই জানেন কি করতে পারেন। আপনাদের কি মনে হয়? কিছু মনে হয় না যে এটা মানে কাউরে বললে এটার একটা কোনো সমাধান হবে, এটার কোনো ব্যবস্থা হবে? যারা বড় বড় পোল্ট্রি করে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা তাদের ইন্ডাস্ট্রিটা চালাবে, আর আমাদের যারা
বেকার থেকে যেন স্বাবলম্বী হয় ওই ব্যবস্থা হবে, বেকার থেকে ফকির হবে না। আচ্ছা, এটা আমার সম্ভবত অনেক মিডিয়াতে আমরা দেখতেছি, টেলিভিশনে দেখতেছি যে অনেক ডিম ভাঙাভাঙি হচ্ছে, অনেক জায়গায় আপনার অনেক কিছু করতেছে প্রতিবাদ। কিন্তু কোনো প্রতিবাদ করতেছে, বিক্ষোভ করতেছে, অনেকে ডিম মাথায় ভেঙে রাস্তায় শুয়ে পড়ছে, কোনো আচ্ছা। বিনিময়ে কিছু হয় নাই। সম্ভবত এটা মিডিয়াটা আর একটু জোরদার করা হলে সম্ভবত আচ্ছা। আপনার এটার প্রচারটা একটু ভালো করে সরকারের কাছে একটু ভালো করে জানাইলে সম্ভবত এটা আচ্ছা। সমাধানে আসা সম্ভব। আচ্ছা, তার মানে মিডিয়াতে একটু প্রচার দরকার যে ডিমের এই ফিডের দাম বেশি, ডিমের দাম কম, এতে ছোট খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর আরেকটা তার জিনিস হলো- পাশাপাশি আপনাদের ধারণা যেটা, যে বড় বড় যারা ফিড উৎপাদক যারা আছে তারা এক ধরনের সিন্ডিকেটের মাধ্যমে ছোট খামারিদেরকে এভাবে মানে পথে বসিয়ে দেওয়ার জন্য এই কাজটি করছে। সরকারের কোনো হস্তক্ষেপ দরকার, তাই তো? সরকারের আসলে এখানে কোনো দোষ নাই, দোষ হলো আসলে ব্যাপার হলো এটা সরকার যদি এটা সচক্ষে দেখে, এটা কিছু তৃণমূল ব্যবসায়ী আছে তাদের মাধ্যমে এগুলোগুলো হচ্ছে। সরকার যদি একটু সুনজরে দেখে তাহলে এটা করা সম্ভব। আচ্ছা, ঠিক আছে। আমরা আশা করি আমাদের এই অনুষ্ঠান আমরা করি তার তো নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য আমাদের আছে। আমরা একটা উদ্দেশ্য, আপনারা যারা আপনাদের নানান প্রশ্ন নিয়ে আমাদের সামনে থাকেন, বিশেষজ্ঞরা থাকেন, তাদের প্রশ্নের উত্তর আমাদের বিশেষজ্ঞরা দেন। আর তার বাইরে কিছু পলিসি ইস্যু থাকে, মানে সরকার কেউ দেখবে, সংশ্লিষ্ট লোক, হ্যাঁ। তো আমরা আসলে এই মনের ইচ্ছাটা নিয়েও এই অনুষ্ঠানটি করি যে কোনো কারণে যদি দেখেন, যারা এই বিষয়টা নিয়ে দেখেন, কাজ করেন, মাননীয় মন্ত্রী আছেন, তার সঙ্গে সচিব মহোদয় আছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছেন, নিশ্চয়ই তারা দেখবেন বা কোনো না কোনোভাবে তাদের কানে পৌঁছাবে। বিষয়টি সুনজরে তারা দেখবেন মিডিয়ার পাশাপাশি। আমরা এইটুকু শুধু আশাবাদ নিতে পারি। এর বাইরে কি আপা একটু কিছু বলবেন কিনা যে ফিডের দামটা বেড়ে যাওয়া, সেটা নিয়ে কোনো আসলে এটা কি কি কোন লেভেল থেকে এটা Syndicate কিনা, বাড়ানো, এটা জি। কি কৃত্রিমভাবে বাড়ানো নাকি সত্যি এটা বাড়ানো দরকার ছিল ট্যাক্সের কারণে, বিভিন্ন কারণে বাড়া, সেই কারণটা অনুসন্ধান করে সেটাকে সমাধান করা আসলে এটা পলিসি লেভেলে এর কাজ। আর মিডিয়ার কাজ যেটা, সেটা হচ্ছে সরকারের কাছে পৌঁছে দেওয়া, জনগণের কাছেও পৌঁছে দেওয়া। আর ভাই বোধহয় একটা জানেন না যেটা, সেটা হচ্ছে যে ডিম আমরা কিন্তু সস্তায় খাই না। আমার খুব ভালো লাগলো বললো যে 3 টাকা হ্যাঁ, কোন 3 টাকা জায়গায় তো প্লিজ কোন মানে আমরা তো এটা ঠিকানা ভাবতেই দেন, পারি না যে ডিম আমাদেরকে কি করে ঠিকানা দেন। 3 টাকায় যেখানে বিক্রি করেন, এখন আমরা কারণ বাজার থেকে যেই দামে বিক্রি কিনি তার চেয়ে একটু বেশি দামে আপনাদের থেকে নিব। এখানে বিভিন্ন ফ্যাক্টর এখানে দায়ী, সেটা আইডেন্টিফাই করা এবং এই সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া, এটা মনে হয় যে করা যায়। ঠিক আছে জোবায়ের ভাই, আমরা কিন্তু 8 টাকা পিস করে ডিম খাই, আপনার এটা জানা উচিত। ঠিক আছে? আমি কিনলাম 8 টাকা করে খাই, কিন্তু আসলে আমরা বিক্রি করি 4 টাকা 3 টাকা। ওমা, 4 টাকা বিক্রি করেন, 8 টাকা করে কিনে খান, এটা কেমন? যখন এটা অনেক কেমন সময় ডিম বলবো থাকে না, এটা? যখন আমরাই কিনি, যখন আমাদের জন্য ডিমের ঘাটতি থাকে, আমাদের ফ্যামিলির জন্য যখন ডিম তাহলে লাগে, 4 টাকা বিক্রি করতে হয় কেন বলেন তো? এটা তো আসলে বাজার যেটা নির্ধারণ হয় এটার বাইরে তো আমাদের কাছ থেকে কিনে না, এটা তো আমরা বাজার রেটে বিক্রি করতে হয়। আর আচ্ছা। খুচরা ব্যাপারীরা তারা একটু বেশি বিক্রি করে, এটা হ্যাঁ। স্বাভাবিক, একটু করতেই হবে, কারণ অনেক আমাদের কাছ থেকে ডিম নেওয়ার পর তাদের অনেক ডিম ভাঙা যায়, একটু তাদের আচ্ছা, একটু হ্যাঁ। বেশি বেচতেই হয়। আসলে একটা ব্যবসার তো অনেক দিক থাকে, তাই না? মানে ধরেন বাজারেও 8 টাকা বিক্রি হবে, আর আপনি উৎপাদক লেভেলে আপনিও 8 টাকা পাবেন, তা তো নয়। মাঝখানে তো অনেক ফ্যাক্টর থাকে, আপনি তো আপনার ডিমটা সরাসরি বাজারে নিয়ে এসে বসেন না। সো মানে আপনি তো নিজেই বুঝতে পারেন, যারা এই চেইনের মধ্যে থাকে তাদের তো কিছু না কিছু ইনসেনটিভ তাদের জন্য তো দিতে হবে, তাদেরও তো লস ক্ষতির ব্যাপারটা বুঝতে হবে। যাই হোক, এটা একটা বড় ইস্যু, নিশ্চয়ই যারা আছেন তারা তারা কথা বলবেন। তারপরে কি, অনেক ধন্যবাদ জোবায়ের ভাই প্রশ্ন করবার জন্য। ধন্যবাদ। দীপু আপা আর কে আসবেন? জি দিদি, এখন কথা বলবেন আমাদের সাথে খামারি রানা ভাই, রানা পোল্ট্রি ফার্ম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন? জি ভালো আছি রানা ভাই, বলেন। হ্যাঁ, এই যে পিছনে যে খামারটা দেখা যাচ্ছে এটা আমার, এই সাদা মুরগি। দেখা যাচ্ছে ডিমের রেট এরকম, একটা রিউমার ছড়াই দিল যে এই ঢাকা শহরের তেজগাঁতে এই ডিম এটা আপনার প্লাস্টিকের ডিম। সুতরাং ওই ক্ষেত্রে কি হয়, আমাদের এই ইয়াটা আপনার রেটটা ড্রপ করে। আমরা কিন্তু 3 টাকা করে প্রায় 4 মাস ডিম বিক্রি করছি। আমার একটু রানা ভাই বলেন তো, রিউমারটা ছড়ায় কেমনে? আমরা তো মিডিয়াতে তো বলি না। না 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 না, এটা 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 আপনারা মিডিয়াতে এইসব মেসেজ আসে না, আমরা দেখিও না। আমরা এটা এত আসে, ভালো কথা বলতেছি, সে ভালো কথা শুনে না রিউমার এত ছড়ায় যায়। হ্যাঁ এটার ম্যাজিকটা কি বলেন? এইটার মেন ইয়েটা হইছে এটা ছড়ায় আপনার তেজগাঁ থেকে, ঢাকা তেজগাঁ আচ্ছা। থেকে, ডিম ব্যবসায়ীর থেকে।
রানা ভাই, আপনার কথা থেকে যেটুকু বুঝলাম, এই ধরনের ওই যে অপপ্রচার আমরা যে কথা বলছি, এটা মাঝখানে মধ্যস্বত্বভোগীরা তারাই করছে আপনাদের কাছ থেকে আসলে কম দামে যাতে কিনতে পারে, এবং ওনারা ঠিকই তো কারণ বাজারে 8 টাকা করেই বিক্রি করে, ঠিক আছে। এইটার ব্যাপারে একটা কি করা যায়, সবাই মিলে আপনাদের বসে বের করতে হবে। নিশ্চয়ই যারা শুনছেন তাদের মধ্যে যারা আছেন, নীতি নির্ধারক যারা আছেন, তারা বিষয়টি নজরে আনবেন। আমরা স্যারের কাছ থেকে একটু শুনি, প্রিয় মোহন দাস। ডিমে কোলিন অনেক বেশি আছে, যেটা নার্ভ সেলকে পুষ্টি দেয় এবং পেটে থাকা অবস্থায় এবং জন্মের পরেও এই কোলিনের জন্য বাচ্চাদের মেধাশক্তি অনেক বেশি হয়। মানে এইসব প্রচারগুলো বেশি নাই কেন স্যার, বলেন তো? আমরা দেখি যে খারাপ দিকটাই পরীক্ষায় বেশি ফেল আসে। করে, কানে ধরে উঠবস করায়, সেগুলো না বলে যদি 10 বার করে বলে যে ডিম খাও ডিম খাও, তাহলেও তো মেধা বাড়ে। এই তো আরো বলা হয় ডিম খেলে পরীক্ষায় ডিম পাবা। 0 পাবে। দেখেন, আমরা কিন্তু ঘুরে ঘুরে একটাই কথাই বলছি যে ডিম নিউট্রিশিয়াস, কিন্তু এছাড়া আরও যে অনেক কাজে ডিম লাগে আমরা কিন্তু দেখেন টয়লেটরি যেমন শ্যাম্পু, আপনার ফেসিয়াল যেই আমরা ব্যবহার করি, প্রত্যেকটা কিন্তু ডিমের তৈরি। ইন্ডাস্ট্রিগুলিতে যেখানে বায়োলজিক প্রোডাক্ট তৈরি হয়, সবখানে কিন্তু ডিমের প্রয়োজন হয়। আমার জানা মতে অন্তত 6টা সেক্টর আছে যেই সেক্টরে আমরা ডিমকে ইউজ করি। প্লাস্টিক সার্জারি, কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন থেকে শুরু করে অনেক জায়গায় কিন্তু ডিম ব্যবহার হয়। আরেকটা জিনিস হলো, আমরা দাবি করি যে ডিমের দাম বাড়ানো বা খাদ্যের দাম কমানো বা বাচ্চার দাম কমানো। বাংলাদেশে মধ্যস্বত্বভোগীরা সব ফ্যাসিলিটিসগুলি নিয়ে যাচ্ছে, না প্রডিউসার না কনজিউমার। মধ্যস্বত্বভোগীদেরকে কন্ট্রোলে রাখতে হলে আমাদের একত্র হতে হবে, গভর্নমেন্ট, প্রডিউসার এবং এই যে ইন্টারমিডিয়ারি যারা আছেন, মধ্যস্বত্বভোগী যারা আছেন, তাদেরকে কিভাবে কন্ট্রোল করবেন। এই জায়গায় আমি রবীন্দ্রনাথের কথা বলতে হয় যে ওরা চাহিতে জানে না দয়াময়। আমার কাছে মনে হয় খামারিরা চাহিতে জানে না। স্যার, এটা ঠিক কথা বলছেন স্যার, আপনার সাথে আমি একমত। ওরা চাহিতে জানে না, ওনারা ফ্রি চায়, আমাদেরকে দেখলে বলে দেয় আপনারা বলে দেন, কিন্তু ওনারা ব্যবসা করবেন। এটাকে একটু ব্যাখ্যা করি। ব্যাখ্যাটা হলো এই, ওনারা বলেন যে আমার ডিমের দাম কম, খাদ্যের দাম কমান, চিকের দাম কমান। খাদ্যের দাম কমাবে, চিকের দাম কমাবে, ওটা তো বড় ব্যবসায়ীরা। আপনি যখনই তাদের কমানোর কথা বলছেন, আপনি কিন্তু তাদের এগেইনস্টে চলে যাচ্ছেন, ব্যবসার এগেইনস্টে চলে যাচ্ছেন। এক্স্যাক্টলি। আপনি কেন এইভাবে ডিম ভাঙেন রাস্তায়? বরং দাবি করেন যে খাদ্য এবং বাচ্চা চাহিদা দামের সাথে সামঞ্জস্য রেখে আমাদের ডিমের দাম নির্ধারণ করেন। আমরা কি আসলে আমাদের যথেষ্ট পরিমাণ, মানে যেটুকু দরকার সেটুকু আমাদের ফুড হ্যাবিটের মধ্যে আছে কিনা? একটা ডিমে কি যথেষ্ট একজনের জন্য সারা দিনে সেরকম? কিন্তু আমি অন্য দেশের তুলনায় যদি বলি যে অনেক বেশি ডিম ইনটেক আছে, মানে আমেরিকানরা তো গড়ে 5টার উপরে ডিম খায়। কিন্তু এখন আমাদের দেশে যা চাহিদা এবং যে প্রোডাকশন হচ্ছে, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে পার হেড একটা ডিম করেও পায় না। মানে এখনো কিন্তু আমাদের যথেষ্ট চাহিদা আছে। তো সেই জন্যই অবাক লাগে যে তারপর ডিমের দাম কেন কম থাকে, যেখানে আমার মানে যদি সাপ্লাই এন্ড ডিমান্ডের মানে গোটা দেশের মানুষ প্রতিদিন একটা করে ডিম তাদের ভাগে খেলেও কিন্তু হবে না যত প্রোডাকশন হয়। কিন্তু তারপরেও যারা উৎপাদক আছেন তাদের আফসোসের শেষ নাই, তাদের কম দামে বিক্রি করতে হয়। আর ডিমের ইনটেক যদি বেড়ে যায়, মানে ধরেন আপনাদের ক্যাম্পেইনের কারণে যদি বেড়ে যায়, আপনারা যদি একটু পরিষ্কার করে বলেন যে একটা না 3টা করে ডিম খেলেও কোনো সমস্যা নাই, বরং মেধাবী হবে, বরং স্বাস্থ্যবান হবে, বরং ভালো, মানে অন্যান্য খাবারের তুলনায় আমরা যেটা মনে করি যে 3টা ডিম বলি না, কিন্তু একটা ডিমের বেশি বলা সেটা কেউ যদি 2টা ডিম খায়, ইট ইজ বেটার দেন রাস্তারে ভাজা ভুনা প্যাটিস এগুলো খাওয়ার চেয়ে যে 2টা ডিম যদি সিদ্ধ করে খায়, সেটা কিন্তু তার জন্য অনেক বেশি উপকারী। যাই হোক, আমরা বেসিক জায়গায় অনেক পিছিয়ে আছি যারা এই সেক্টরে আছেন। আপনারা যারা খামারিরা, আপনারা যেই জিনিসটা উৎপাদন করছেন সেটা যে ভালো জিনিস এবং সেটা খেতে হবে, সেটা একটা জায়গায় 2টা খাওয়া যায়, সেই ব্যাপারে তো আপনাদের আসলে মনোযোগ নেই। মানে এটাই আসলে মার্কেটিং, এই মার্কেটিংটা না করে আপনারা প্রোডাকশন করছেন। দীপু আপা। জি দিদি,
হ্যাঁ, আমাদের সাথে এখন আছেন খামারি রাসেল ভাই, উনি ওনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক সময় আমরা শুনে থাকি যে ট্যানারির বজ্র এগুলো থেকেও পোলট্রি ফিডের খাদ্যগুলো তৈরি করা হয়। আচ্ছা, যদি সত্যিই তৈরি করা হয় সেক্ষেত্রে ওই ডিমের উপর কোনো প্রভাব পড়ে কিনা এবং সেই ডিম আচ্ছা। খাওয়ার পরে আমাদের শারীরিক কোনো শরীরে। সমস্যার সম্মুখীন আচ্ছা। আমরা হব কিনা। ট্যানারির যে বর্জ্য সেটাতে খুবই বিষাক্ত পদার্থ থাকে, সেটাতে যদি Lead সেটা থাকে। মুরগিকে খাওয়ানো হয় এবং যে ডিমটা যদি সেই হয় সেই ডিমটা শরীরের জন্য ক্ষতিকর, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু সন্দেহ মানে যেটা কিন্তু আছে, আমার প্রশ্ন যে হ্যাঁ। যদি ওই বিষাক্ত লেড ফেড অনেক কিছু Lead থাকে, এগুলো মানে হ্যাঁ, heavy heavy metal metal যেটা থাকে। বলি সেটা এই থাকে। হেভি মেটাল দিয়ে যদি ফিড তৈরি করে মুরগিকে খাওয়ানো, মুরগি বাঁচে? সেটা যেটা করা তারপরে হয় তো যে ডিম মানে, পাড়ার, ডিম তো দূরের কথা। যেটা মানে কিছু অপপ্রচার রিউমার যেটা আছে, যেটা যে তারা লাভের জন্য, বেশি লাভের জন্য নর্মাল খাবারের সাথে হয়তো কিছুটা দেয়, কিছু অসাধু লোক করে, কিন্তু তাদের পরিমাণ সংখ্যা খুব কম। কারণ জেনে শুনে এরকম ক্ষতি কেউ করবে না, যেটাতে মানে সংখ্যা কম আর বেশি যাই বলেন না কেন, এটা তো একটা বড় ইন্ডাস্ট্রি এবং এটার একটা ঢালাও হয় প্রতিদিন সকালবেলা ডিম খাওয়ার সময় ওই সন্দেহটা আমার মানুষের মাথায় মাথার যদি মধ্যে থাকে ঢুকে। যে এই ডিমটা, তো এটা তো একটা মানে শুরুতেই এটাকে কন্ট্রোল করা উচিত। স্বাস্থ্যের জন্য খুবই কতখানি ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ সেটা রাসেল ভাই জিজ্ঞেস করেছেন। ভারী যে পদার্থগুলা সেটা খেলে জমা হয় গিয়ে আমাদের লিভার, শরীরের কিডনিতে, এবং লিভারটাও নষ্ট হয়, কিডনিটাও নষ্ট হয়। কিন্তু যেটা- ডিম দেখে কি আপনার বোঝার উপায় কোনো আছে যে ডিম ওই দেখে- ডিমের মধ্যে কোনটার মধ্যে হেভি মেটাল আছে কোনটা নাই? এটা পরীক্ষা ছাড়া কোনোভাবে এটা দেখে ডিম কখনো এটা বোঝা সম্ভব না। মানে তার মানে ল্যাবরেটরিতে পরীক্ষা করে বের করা যাবে যদি সন্দেহ হয়। ডিমের মধ্যে হেভি মেটালের কথাটা আসছে ক্রোমিয়াম, এটা এসেনশিয়াল একটা এলিমেন্ট। অল্প কিছু ক্রোমিয়াম আমাদের ফিডে সবসময় থাকতে হয়, কিন্তু যখন বেশি হয় তখন কিন্তু এটা আমাদের জন্য ডেঞ্জারাস হয়। এখন যেটা বলা হয়েছিল যে ক্রোমিয়াম বর্জ্যগুলি ব্যবহার হচ্ছে, সেটা ইনভেস্টিগেশন হয়েছে। ওই পোলট্রি ফিডগুলো ছোট ছোট কয়েকটা ইন্ডাস্ট্রিতে করা হতো, ওগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। আগে বলা হতো যে সপ্তাহে 3টা থেকে 4টা ডিম খাবেন। পরবর্তী সময় এপেও রিকগনাইজ করছে যে প্রতিদিন 1টা করে ডিম খাবেন, সপ্তাহে 7টা ডিম খেতে পারবেন। এবং যেই সব দেশে সিরিয়াল বেশি খাওয়া হয় আমাদের মতো দেশগুলিতে, সেখানে সায়েন্টিস্টেরা রিকমেন্ড করছেন যে ডেইলি 2টো করে ডিম পর্যন্ত খাওয়া যায়। আর কোলেস্টেরলের যেই ভয়টা দেখানো হয় যে ডিমের কুসুম খেলে কোলেস্টেরল বেড়ে যাবে, ব্লাড প্রেশার বাড়বে, হার্ট অ্যাটাক বাড়বে, এগুলো যারা সায়েন্সের থেকে অনেক দূরে তারা এই অপপ্রচারগুলি করে থাকে। এবং সর্বশেষ কথা, আই এম রানিং 65, আমি এখনো প্রতিদিন ডিম খাই। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমরা কিন্তু শুনলাম না প্রতিদিন ডিম খান, মানে সপ্তাহে 7 দিন, মাসে 30টা ডিম খান। 30টা এবং ডক্টর প্রিয়মোহন দাস 65 এবং শক্ত সমর্থ এবং খুব ভালো মেধাবী মানুষ, আমরা জানি সব দিক থেকেই তিনি পরিপূর্ণ এবং এরকম একজন পরিপূর্ণ মানুষের মডেল আমাদের সামনে ডিম খাওয়ার ব্যাপারে আমাদেরকে অনুপ্রাণিত করলেন। যারা শুনছিলেন, যারা প্রশ্ন নিয়ে বসেছিলেন, আপনাদের সকলেরই প্রশ্ন বোধহয় এই 2-1জন খামারি বা 2-1জন গৃহবধূর যে প্রশ্ন তাতে চলে এসছে। আবারও হয়তো অন্য কোনো সময় দেখা হবে। আমাদের যে নাম্বার আছে, টি নিউজের যেই নাম্বার আছে, কোনো প্রশ্ন থাকলে জানাবেন, আমরা আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করব। অনেক অনেক ধন্যবাদ ফররুখ সেরা, দীপু আপা, আপনি সত্যিই সেরা, খুব চমৎকার উপস্থাপনা, সহযোগিতা, জি অনেক ধন্যবাদ। ডক্টর খালেদা ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর প্রিয়মোহন দাস, আপনাকেও ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। যারা দেখছিলেন আমাদের আজকের এই অনুষ্ঠান, আমরা প্রতি মাসে এই বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। নিশ্চয়ই কানেক্টিং বাংলাদেশের সঙ্গে থাকবেন। আবার একটু মনে করিয়ে দিচ্ছি, এই অনুষ্ঠানটি শুক্রবার আমরা বিকেল 5:15টায় প্রচার করে থাকি। একই সময়ে মানে বিকেল 5:15টায় শনিবারেও প্রচারিত হয়। নিশ্চয়ই থাকবেন এটি নিউজের সঙ্গে, কানেক্টিং বাংলাদেশের সঙ্গে। আজকের বিদায় নিচ্ছি আজকের অনুষ্ঠান থেকে। ভালো থাকবেন সবাই।